নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোলি স্পেশাল গুজিয়া। এটা আপনারা ভগবানকেও নিবেদন করতে পারেন বা বাড়িতে অতিথি এলে তাদেরকেও সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গুজিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি। ওজনটা যদি জানতে চান তাহলে 500 গ্রাম মতন। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। আপনারা যতটা ময়দা নেবেন সেই অনুযায়ী আপনাদের লবণটা ব্যবহার করবেন। আর এখানে আমি ময়ামের জন্য দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখানে আপনারা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন, তবে ঘি দিয়ে দিলে মিষ্টির দোকানের যে স্বাদটা হালুয়ায় যার মতো সেই হালুয়ার স্বাদটা এখানে পাবেন। এবারে আমি ময়দাটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়াম করে নেব। দেখুন আমার ময়দাটা কিন্তু আমি ঘি দিয়ে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি এবং হাতে যখন মুঠি করছি তখন কিন্তু ওটা খুলে পড়ে যাচ্ছে না, মুঠোটা থাকছে এবং হাত দিয়ে চাপ দিলেই আপনার আবার ভেঙে যাচ্ছে। তো আপনাদেরকেও ময়ামটা ঠিক এইভাবে দিতে হবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করব। এখানে কিন্তু আমরা লুচি বা কচুরি ভাজার সময় যেরকম নরম ডো করি সেরকম নরম ডো লাগালে কিন্তু আমাদের এটা হবে না। আমাদের এটা একটা শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন আমি এটাকে হালকা হালকা করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, কারণ এটাকে আমি যখন আধা ঘন্টা মতো রেস্টে রাখবো তখন এমনি এটা একটু নরম হয়ে যাবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটাকে আমি অন্য একটা বাটিতে রেখে ময়দাটাকে আমি হালকা ওপর থেকে একটু হালকা তেল দিয়ে দিলাম যাতে ওপরের যে আবরণটা সেটা শক্ত না হয়ে যায়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। অপরদিকে আমি গুজিয়ার পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে তাতে আমি 2 চামচ ঘি ব্যবহার করলাম। গুজিয়াতে আপনারা সবসময় ঘিটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে এর টেস্টটা খুব ভালো হয়। ঘিটা গরম হয়ে যাও। দেখুন আমার ঘিটা কিন্তু পুরোটা গরম হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে 1 কাপ সুজি খুব ভালো করে, সুজিতে কিন্তু জল দেবেন না, সুজিটাকে সুজিটা কিন্তু ঘিয়েই ভাজবো, কালার চেঞ্জ যতক্ষণ একটা কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে আসবে। আর এখানে কিন্তু আমি রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব, হাই ফ্লেমে কখনোই করব না, কারণ হাই ফ্লেমে করলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর থেকে যে সুজির মধ্যে যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু আসবে না। তো সুজিটাকে আমরা ঘিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন আমার সুজিটা কিন্তু হালকা হালকা কালার চেঞ্জ হয়ে এসছে। সুজিটাকে আমি এবার আর কিছুক্ষণ মতো ভাজবো। যতক্ষণ না সুজিটা থেকে দেখবেন সুজিটা ঘি দিয়ে ভাজলে একটা হালকা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটা নামিয়ে রেখে আমি সেই কড়াইতেই আবারও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে ঘিটাকে গরম করে এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেলটা কিন্তু আমি কোনো গুঁড়ো নারকেল বা পাউডার নারকেল কিন্তু আমি ব্যবহার করিনি। এটা আমি যে নারকেল আমরা নাড়ু বানাতে ব্যবহার করি সেই নারকেলটাই পেছনের যে কালো ছালটা সেটাকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার কিন্তু বেশ দারুণ এটা মিহি করে গুঁড়ো হয়েছে। ঘি দিয়ে প্রথমে নারকেলটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে যদি আপনারা গুঁড়ো নারকেলটা ব্যবহার করবেন তাতে যে স্বাদটা আসবে এই নারকেলে কিন্তু তার থেকে একটু বেশি স্বাদ আসবে। তো আপনারা চাইলে গুঁড়ো নারকেলটাও ব্যবহার করতে পারেন বা এই নারকেলটাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এখানে আমি প্রথমে দিলাম আমন্ডস আর দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা কাজু। আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে চাইছেন সেরকমটাই অ্যাড করতে পারবেন। আমি এখানে 1 কাপ মতো আমন্ডস আর 1 কাপ মতো কাজু কুচিয়ে সেটাকে দিয়ে দিয়েছি। এবার আমি নারকেল এবং বাদামগুলো সমস্তটাই একসাথে খুব ভালো করে ভেজে নেব। নারকেলটা যেহেতু আমি এখানে গোটা নারকেল মানে কাঁচা নারকেল ব্যবহার করেছি, তো সেহেতু আমি নারকেলটাকে আগে দিয়েছি। আপনারা যদি এখানে পাউডার নারকেল বা গুঁড়ো নারকেল ব্যবহার করেন তাহলে কিন্তু আগে বাদামটা দেবেন এবং বাদামটা হালকা হালকা ভাজা হলে তারপর নারকেলের পাউডারটা দেবেন। এবার দেখুন আমার নারকেল এবং বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কেটে রাখা যে কিশমিশগুলো ছিল সেগুলোকে আমি অর্ধেক করে কুচিয়ে নিয়েছি এবং এখানে আমি সেই কিশমিশটাও দিয়ে দিলাম। এবারে আমি সমস্তটাকে খুব ভালো করে হালকা হালকা লাল হবে, ব্রাউন কালার হবে তখন পর্যন্ত ভেজে নেব।
দেখবেন যখন আপনারা এটা ঘি দিয়ে ভাজবেন, এটা থেকে একটা দারুণ সুগন্ধ বেরোবে। যেহেতু এখানে নারকেল, বাদাম, কিশমিশ সমস্তটাই রয়েছে, তো দেখুন এই সময় আমার কিন্তু এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি সেই কড়াইটাই পরিষ্কার করে সেটার মধ্যে আমি 100 গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর যেটাকে আমরা বলি, সেই খোয়া ক্ষীরটা আমি এখানে হালকা করে মেল্ট করে নেব। এর ফলে আপনারা যে গুজিয়াটা বানাবেন বা পেরোকিয়াটা বানাবেন সেটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আমার কিন্তু মাওয়াটা হালকা হালকা করে গলতে আরম্ভ হয়ে গেছে। এটাকে আমরা একটু চেপে চেপে মাওয়াটাকে আমরা হালকা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমরা মেল্ট করে নেব। এই মাওয়াটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি এবং এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে দোকানে যে খোয়া ক্ষীরটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন আমার মাওয়াটা কিন্তু মেল্ট হয়ে হালকা হালকা করে তেল ছাড়তে আরম্ভ করেছে। মাওয়াটাকে আমি খুব ভালোভাবে দেখুন মোটামুটি মেল্ট হয়ে গেছে, এবার তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি মাওয়াটাকেও তুলে এর মধ্যে রেখে দেব। এবারে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজেছিলাম বা মাওয়াটা ভেজেছিলাম সমস্ত কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনির যে পাউডার হয় সেই পাউডারটাকে ইউজ করব। আর যখন আপনারা এর মধ্যে চিনিটা ব্যবহার করবেন কখনোই কিন্তু গোটা চিনি বা দানা চিনি ব্যবহার করবেন না। চিনিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই চিনির পাউডারটা আপনারা পেয়ে যাবেন। তো এর মধ্যে আপনারা চিনির পাউডারটা ব্যবহার করবেন। আর এর মধ্যে এটা কিন্তু কখনোই যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলোকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে তারপরেই চিনির পাউডারটা এর মধ্যে মেলাবেন। কখনোই কিন্তু গরম ড্রাই ফ্রুটসের মধ্যে বা গরম খোয়া ক্ষীরের মধ্যে কিন্তু চিনির পাউডারটা মেলাবেন না। এর ফলে আপনাদের যে সুজি বা যে পুরটা সেটা কিন্তু ঝরঝরে থাকবে। আর যদি এটা গরম অবস্থায় আপনি মিলিয়ে দেন তাহলে কিন্তু এটা পুরো মেল্ট হয়ে যাবে। দেখুন এদিকে আমার 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে বের করে নিয়ে এসেছি। দেখুন আমার কিন্তু ওপরে কোনো আস্তরণ পড়েনি, কারণ আমি তেল মাখিয়ে রেখেছিলাম। আর ময়দাটাও কিন্তু আমার যেরকম শক্ত করে আমি ডোটা তৈরি করেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি ডোটাকে আবারও একটু হাত দিয়ে কষলে নেব। ডোটা থেকে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকমভাবে আপনারা লুচি বা কচুরির জন্য লেচি কাটেন ঠিক সেরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। একবারে কিন্তু সমস্ত লেচিগুলো কাটবো না, অল্প অল্প করে লেচিগুলো কেটে নেব। আর আপনাদেরকে আমি এই যে পেরোকিয়া বা গুজিয়াটা আমি বানিয়ে আপনাকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কারোর সহায়তা নিতে পারেন। যেহেতু আমার কাছে কেউ ছিল না সেহেতু আমি নিজেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কারোর সহায়তা নিতে পারেন। এবারে আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর এটাকে ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আমি যদিও এটা সাঁচের সাহায্যে বানাবো, তবু আমি আপনাদেরকে এখানে সাঁচের সাহায্যে কীভাবে বানাবেন আর সাঁচ না থাকলে কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দেবো। তো আমি প্রথমে যখন এখানে পুরটা বানিয়েছিলাম তার মধ্যে আমি এলাচ পাউডারটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এই সময় এখানে 1 চামচ মতো এলাচ পাউডার ব্যবহার করলাম। আপনারা কিন্তু যখন চিনির গুঁড়োটা মেশাবেন তখনই এলাচ পাউডারটা দিয়ে দেবেন একবারে। এলাচ পাউডারটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। আর একটা ছোট্ট বাটির মধ্যে এক 2 হাতা জলের মধ্যে আমি 1 চামচ মতো ময়দা হালকা করে গুলে নিয়েছি। এতে ওই যে আমরা যে গুজিয়াটা বানাবো সেটা সাইড থেকে যখন শুধু জল না দিয়ে একটু ময়দা গোলা জল দিলে এটা খুব তাড়াতাড়ি লেগে যাবে, খুলে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কোনো রকম কিন্তু তেল দিয়ে বেলার কোনোই দরকার নেই। এটাকে নর্মালি যেরকম লেচিটা থাকবে সেটাকেই আপনি বেলে নেবেন। আটা, ময়দা, এখানে কোনো ময়দা বা তেল কোনো কিছুই কিন্তু ব্যবহার করার দরকার নেই। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটার যে মোটাটা মানে সেটা কীরকম রাখবেন। তো আমি এখানে একটা প্লাস্টিকের সাজ নিয়েছি।
আপনারা চাইলে লোহার সাঁচও নিতে পারেন, তবে প্লাস্টিকের সাঁচটাই ভালো হয়। সাঁচের মধ্যে আমি লেচিটাকে বসিয়ে দিয়েছি এবং এখানে আমার সাঁচ অনুযায়ী আমি এখানে চামচ দিয়ে পুরটা ভরে নিলাম। একদম বেশিও কিন্তু পুর ভরবেন না, তাহলে সেক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একদম কমও রাখবেন না, তাহলে লুচির মতো পুরটা ফুলে যাবে। পুরটা দিয়ে এবারে আমি যে ময়দা গোলা জলটা রেখেছিলাম সেটাকে আমি ওই যে সাইড দিয়ে দেবো। এর ফলে যখন আপনি এটাকে বন্ধ করবেন তখন দুটো একসাথে খুব ভালোভাবে লেগে যাবে। দেখুন, এবারে আমি এটাকে বন্ধ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটু টেনে সাইড দিয়ে বের করে নেবেন যাতে ভেতর থেকে না খুলে যায়। এবারে এটাকে দু সাইড দিয়ে চেপে ধরে রাখবেন এবং সাইড দিয়ে যে বাড়তি ময়দাটা রয়েছে সেটাকে হাত দিয়ে একটু হালকা করে চাপ দিলেই দেখবেন ওটা খুলে বেরিয়ে যাবে। তো এবারে আমি আস্তে করে এটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি। যদি হালকা একটুখানি কোনোরকম খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি হাত দিয়ে ওটাকে একটু চাপ দিয়ে দেবেন, তাহলে ওটা আবার লেগে যাবে। দেখুন কত সুন্দর আমার গুজিয়াটা তৈরি হয়ে গেছে। আমি আপনাকে আরও একটা বানিয়ে একইভাবে আমি আপনাকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। লেচিটাকে আমি গোল গোল করে বেলে নেব, কোনো রকম তেল বা ময়দা ছাড়াই আমি কিন্তু লেচিটাকে বেলে নেব। সেমভাবে আমি লেচিটাকে বেলে নিয়েছি। লেচির যে মোটা ভাবটা সেটাও আমি দেখিয়ে দিলাম এবং আবারও আমি ওই সাঁচের মধ্যে লেচিটাকে রেখে, লেচিটা একটুখানি সাঁচের থেকে বড় করে করবেন যাতে সাইড দিয়ে একটু বেরোয়, তাহলে কোনো রকমভাবেই ফেটে যাওয়া বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবারও আমি এর মধ্যে চামচ দিয়ে পুরটা ভরে দিলাম। চামচ দিয়ে পুরটা ভরে দেওয়ার পর আমি সাইড দিয়ে কিন্তু আবারও ওই ময়দা গোলা জলটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে দুটো যখন আমি একসাথে প্রেস করব তখন সাইড দিয়ে খুব ভালোভাবে লেগে যায়, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন সাইড দিয়ে যে বাড়তি অংশটা রয়েছে এটা চাপ দেওয়ার পর এমনিতেই এটা কেটে যাবে এবং আপনি ওটাকে সাইড থেকে বের করে আবার অন্য কোনো লেচির সাথে এটাকে জুড়ে দিতে পারবেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে আমি কিভাবে বানালাম এবং আপনারাও এইভাবেই বানিয়ে নিতে পারবেন। দেখুন এইবারেরটা কিন্তু আমার আর কোনো রকমভাবে খুলে যাচ্ছে না বা কিছু। দেখুন কত সুন্দর আমার গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে। এবারে যদি ধরুন আপনারা সাঁচের সাহায্যে এইভাবে বানিয়ে নিতে পারেন, আর যদি ধরুন আপনাদের কাছে সাঁচ একদমই না থাকে বা সাঁচ ছাড়া আপনারা কিভাবে বানাবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই আমি এখানে লেচিটা তৈরি করে নেব। লেচিটাতে কিন্তু আবারও বলে দিচ্ছি, লেচিটাতে কিন্তু কোনো রকম ময়দা বা তেল কিন্তু ব্যবহার করবেন না। এমনিতেই ময়দা মাখার সময় আমরা যে ময়মটা দিয়েছিলাম সেটাতেই এটা বেলা হয়ে যাবে। এটাকে আমি গোল করে বেলে এর মধ্যে পুরটা ভরে দিয়েছি। এবারে আমি আপনাকে ডিজাইনটা আপনি কিভাবে দেবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে দুটোকে তুলে দুটোকে একসাথে করে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। কাঁটা চামচের সাহায্যে আপনি এখন দেখুন কাঁটা চামচের যে কাঁটার ধারটা সেটা দিয়ে আপনি এটাকে খুব ভালোভাবে প্রেস করে দেবেন। আপনি এটাকে এরকমও রাখতে পারেন বা একটা ফুলের মতো ডিজাইনও করে দিতে পারেন। আমি এখানে এরকম ফুলের মতো ডিজাইনটা করে দিয়েছি, তো সেটা দেখতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর স্বাদ ছাড়াও তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। আপনাদের কড়াইটা যেরকম ছোট বা বড় যেরকম হবে আপনারা সেই মতো তেলটা ব্যবহার করবেন। তেলটাকে কিন্তু আমি এখানে হাই ফ্লেমে গরম করিনি, মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করেছি। হাই ফ্লেমে গরম হলে তেলটা খুব বেশি গরম হয়ে গেলে যখনই আপনারা গুজিয়াটা ছাড়বেন সেটা কিন্তু সাথে সাথে খুলে যাওয়া বা লুচির মতো ফুলে যাওয়ার চান্স থাকবে। সেই কারণে তেলটাকে সবসময় মিডিয়াম ফ্লেমে গরম করবেন।
দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম রেখেছি। এবারে একে একে আমি আমার সমস্ত যে গুজিয়াগুলো, দেখুন আপনি দেখেই বুঝতে পারছেন যে আমার কিন্তু তেলটা মিডিয়াম ফ্লেমে আছে। তো আপনারাও কিন্তু অবশ্যই তেলটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। সমস্ত গুজিয়াগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমার একসাথে সমস্ত গুজিয়াগুলো তো ধরবে না, তো সেক্ষেত্রে আমার যে কটা এখানে ধরবে আমি সে কটা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং প্রথম ব্যাচে আমি কটাই ভেজে নেব। এখানে আমার 6 পিস মতো গুজিয়া ধরেছে, তো আমি প্রথমে এটাকেই ভেজে নেব। একটু হালকা করে আমি একটার থেকে আর একটাকে আলাদা করে দিচ্ছি যাতে লেগে না যায় একটার সাথে অপরটা। দেখুন আমার কিন্তু একটা গুজিয়াও কিন্তু আমার খুলে যায়নি বা কোনো দিক দিয়ে ফেটে পুর বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এবারে আমি হালকা করে উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও তেলের মধ্যে ডুবে যায়। তো সমস্ত গুজিয়াগুলোকে আমি হালকা করে উল্টে দিচ্ছি। আপনারাও যখন দেখবেন একটা পাশ হালকা মতো হয়ে এসছে তখন অপর পাশটাকেও উল্টে দিয়ে তেলের মধ্যে তেলের দিকে দিয়ে দেবেন। সমস্ত গুজিয়াগুলোকে উল্টে আমি আবারও গুজিয়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। দেখুন আমার গুজিয়াগুলো কিন্তু আমি মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি এবং দেখুন আমার একটা পাশে কিন্তু পুরো হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে দুটো পাশই ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু সমস্ত গুজিয়াগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে এবং এটা যখন আমি কড়াই থেকে তেল থেকে তুলে রাখবো তখন এটা আরেকটু কালার হয়ে যাবে। তো আমরা এই সময় দেখুন আমার কিন্তু কোনো গুজিয়া একটাও কিন্তু ফেটে যায়নি। তো এই সময় আমরা এটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রাখবো এবং বাকি যে গুজিয়াগুলো আমার তৈরি করা রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন আমার যে গুজিয়াগুলো রয়েছে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর একটা খাস্তা ভাব রয়েছে। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন তারা আমার ভিডিওটাকে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিজেদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার শেয়ার করা যে কোনো রেসিপির আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিজেদের ফেসবুক টুইটার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন। দেখুন আমার এই ব্যাচের সমস্ত গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে আমি বাকি যে গুজিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি তেলটা আপনাদের বেশি গরম হয়ে যায় গুজিয়াটা ভাজতে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে মিডিয়াম ফ্লেমে এনে তারপর আবার গুজিয়াগুলো ভাজবেন। তো বাকি গুজিয়াগুলো আমি এখানে আবার দিয়ে দিলাম এবং এগুলোকেও আমি আবার সেম প্রসেসে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বাকি গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। সমস্ত গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে সাঁচের সাহায্যেও বানিয়েছিলাম। এগুলো দেখুন আমার সাঁচের সাহায্যে বানানো, আর যেগুলো ডিজাইন করা রয়েছে হাত দিয়ে ওগুলো কিন্তু আমি সাঁচ ছাড়াই বানিয়েছি। তো আপনারা কিন্তু সাঁচ ছাড়াও বানিয়ে নিতে পারেন বা সাঁচের সাহায্যেও বানিয়ে নিতে পারেন, যেরকমটা আপনাদের পছন্দ। তো দেখুন আমাদের গুজিয়া তৈরি করা হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কীরকম লাগলো বাড়িতে বানানোর পর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।